গিয়ে আমরা দেখব যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে, সে বাংলাদেশ এবং ভারতের যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, হ্যাঁ? বা এমপ্লয়াবিলিটি, সেটা নিয়ে কি বলছে? এবং তারপরে আমরা ভিডিওটাকে অ্যানালাইজ করব। আপনি একটা জিনিস চিন্তা করুন, আমাদের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? ভারতের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? আমি দেখেছি এটা বিশাল তফাৎ। কারণ কিছু মৌলিক যোগ্যতার তফাৎ থেকে যায়। ইংরেজি বলতে পারা এবং না পারার মধ্যে 3 গুণ বেতনের তফাৎ একই কাজ করছে, আমি দেখেছি এয়ারপোর্টে। একই কাজ করছে দুজন, বাঙালি এবং একজন ভারতীয়। এটা তো ভারতীয় দোষ না, আমাদের দোষ যে আমরা তাকে ওই সক্ষমতা দিতে পারি। এটা দিতে হবে। আমি দেখুন, ভারতের দোষ কিনা জানি না, তবে বাংলাদেশের দোষ তো অবশ্যই। কারণ ভারতবর্ষ যবের থেকে স্বাধীন হয়েছে, তারপরেতে ভারতবর্ষ সেকুলারিজমকে ফলো করেছে এবং আমাদের এডুকেশন সিস্টেমও যথেষ্ট সেকুলার, এবং এটার থেকে অনেকাংশে বলা যেতে পারে যে সেকুলার হতে গিয়ে আমরা আমাদের সভ্যতাকে বা আমাদের সংস্কৃতিকে অনেকটাই মানে খাটো করে দেখেছি বা অনেকটাই পিছিয়ে রেখেছি। তো এই ক্ষেত্রে বাংলাদেশে যদি আপনারা ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম, যেটা সারা বিশ্বে ফলো হয় মোটামুটি, বা একটা সেকুলার এডুকেশন সিস্টেম ফলো করতেন, আলাদা ব্যাপার। আপনারা মাদ্রাসা খুলে রেখেছেন, তো মাদ্রাসার থেকে যে সমস্ত ছাত্রীরা বেরোবে, তো তারা কি করে ইংরাজি শিখবে? তারা তো ইংরাজি শিখবে না। তারা তো যেটা শিখবে সেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি কি আছে? তাদের তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি থাকবে না। তো এটা স্বাভাবিক। তো আপনারা শিক্ষার পিছনে খরচা করেন। শিক্ষার পিছনে যদি খরচা করবেন, তাহলে তার রিটার্ন পাবেন। এবং আপনি একটা দেশের মধ্যে যে এডুকেশন সিস্টেম আছে, সেটাকে সেকুলার রাখার চেষ্টা করেন। এবার রিলিজিয়ান যেটা আছে, রিলিজিয়াস যে বুক রয়েছে, ঠিক আছে? সে বাড়িতে গিয়ে পড়বে, তার জন্য আলাদা রয়েছে ব্যবস্থা, সেখানে গিয়ে পড়বে। কিন্তু সেটা তো একটা রেগুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুডেড হতে পারে না? আর পশ্চিমবঙ্গের মধ্যেও আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের মধ্যে আজকে যারা নর্মাল স্কুলে পড়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা, আর যারা মাদ্রাসাতে পড়ে, তো যারা মাদ্রাসাতে পড়ে তারা কারা পড়ে? তারা গরিব মানুষের ছাত্রছাত্রীরা পড়ে। যারা এডুকেটেড লোক রয়েছে বা যারা পয়সাওয়ালা লোক রয়েছে, তারা কেউ নিজের মানে সন্ততিকে মাদ্রাসায় পড়ায় না। আমার চেনা জানা, আমার ব্যক্তিগত বলে নয়, আমি অনেক জানি, আমার অনেক মুসলিম বন্ধু রয়েছে যারা মানে যথেষ্ট এডুকেটেড এবং তারা যথেষ্ট রিলিজিয়াস। মানে এরকম কোনো দিন, মানে কোনো রমজান মাস যায় না যে তারা রোজা রাখে না। কিন্তু তাদের ছেলেপুলে যারা আছে তারা সমস্ত ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম, ইভেন তারা বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তো এটা তো এডুকেশনের ব্যাপার না? এডুকেশনকে আপনি রিলিজিয়ানের সঙ্গে যদি এক করে দেবেন, তাহলে দেশের এরকমই দুর্গতি হবে। দেখুন এরপরেতে কি বলছেন। কিন্তু যে কোনো খানেই যাই, আমি প্রথম কথা বলি যে আমাদের শিক্ষার, বিশেষ করে স্কুল শিক্ষাতে একটা আমি আমি একটা টার্ম কয়েন ইউজ করেছি, পছন্দ হবে কিনা আপনাদের জানি না, আমি এটা ব্যবহার করছি, আমি লেখাতেও ব্যবহার করেছি। সেটা হলো যে এডুকেশনাল অ্যাপারথাইড। যে স্কুলগুলি আছে, কিচ্ছু না শিখে তারা ডিগ্রি পাচ্ছে, কিচ্ছু না শিখে তারা সার্টিফিকেট পাচ্ছে, কোনো ধরনের কোনো এমপ্লয়াবিলিটি নাই। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এটা কিন্তু আমাদের দোষ, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি। আমাদের যদি আমি তো মনে করি যে আমাদের 5% অফ জিডিপি শুড গো টু এডুকেশন কনসিস্টেন্ট। তাহলে যদি আমরা এটাকে, এবং সেই টাকা কিন্তু চুরির জন্য না, আমার প্রকৃত ব্যবহারের জন্য, সেটাও দেখতে হবে যে টাকা যেন ব্যয় হয় প্রকৃত কাজে। সামনে কি আছে পারস্পরিক স্বার্থ ছাড়াও, ধরুন পাকিস্তানের সাথে সম্পর্ক, তিস্তাবাদ নির্মাণ, জাতীয় সংলাপ, এগুলি সবই আছে, এগুলি থাকবেও। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। একটা জিনিস, এমনকি তুলসী গাবার্ডের নামও উচ্চারিত হয়েছে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু গত সপ্তাহে ইয়াতে ছিলাম, গত কয়েকদিন আমি একটা মিটিং এর জন্য গিয়েছিলাম লিসবনে। ওখানে বাংলাদেশের সাথে আমার একটা মিটিং হয়েছে। ওখানে 2 জন কিন্তু স্থানীয় যে পরিষদ আছে সেখানে সদস্য, বাঙালি ওই দেশের নাগরিক সদস্য হয়েছেন।
আমি সবাইকে বলেছি যে আপনারা কেউ আওয়ামী লীগ সমর্থন করেন, কেউ বিএনপি সমর্থন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকে স্থানীয় রাজনীতিতে জড়িত হন। আমি দক্ষিণ আফ্রিকায় সবাইকে এই কথা বলে এসেছি, আমি সেখানে রাষ্ট্রদূত ছিলাম। আমি যেখানেই যাই আমি এই কথা বলেছি, স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা তো করেছে বলে তাদের আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের এত ইনফ্লুয়েন্স, কারণ তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, তাদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি অনেকের কাছে, সেটা সবকিছু মেনে নিও। তারা যেহেতু স্থানীয় রাজনীতিতে জড়িত হয়েছে, তাদের ওই কংগ্রেস বা বিজেপি, কংগ্রেস বা বিজেপি সমর্থক কিন্তু তারা, কিন্তু মূলত তারা স্থানীয় রাজনীতিতে জড়িত। আমি এটা বলেছি যে আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারতেন যদি আসলে আমাদের যে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পিপল আছে, তারা যদি স্থানীয় রাজনীতিতে কংগ্রেস। আচ্ছা দেখুন, সেটা হচ্ছে সব জিনিসই তো ভারতকে কপি পেস্ট করতে হবে আপনাদেরকে। তাহলে যদি এতই ভারতকে কপি পেস্ট করার ইচ্ছা থাকে, তাহলে এখন যেরকম আমেরিকার মানে ট্যারিফ হাইক করার পরেতে যখন কানাডা যখন এত কান্নাকাটি করছিল, তখন ডোনাল্ড ট্রাম্প অফার দিয়েছিল না যে 51 স্টেট হয়ে যাও তুমি। তো সেরকম আপনাদের যদি এত প্রবলেম থাকে, তাহলে আপনারা হয়ে যান, ভারত সরকারের কাছে পায়ে ধরে বলুন যে আমাদের ভারতে নিয়ে নিন, ঠিক আছে, কমসে কম বেঁচে যায়। অবশ্য ভারত আপনাদেরকে নেবে না। তার কারণটা হচ্ছে যে আপনারা দেশের যে ইকোনমি আছে সেটাকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক আছে? আর পাকিস্তানের থেকে আলাদা হওয়ার পরেতে বাংলাদেশের যে গ্রোথটা এসেছিল, এখন আবার পাকিস্তানের প্রতি প্রীতি দেখাচ্ছে। তো পাকিস্তানের প্রতি যে নিজে খেতে পায় না, ঠিক আছে? মানুষের যে আকাঙ্ক্ষা থাকে উপরের দিক ওঠার থাকে। তো বাংলাদেশের যারা মানুষ রয়েছে, এই যে তথাকথিত যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের থেকে কি হলো? এটা তো মানে উল্টো হলো। retrogressive metamorphosis এর মতো। যে আপনার হুম মানে ভিখারিকে দেখে যদি কেউ মানে প্রাণিত হয়, তাহলে কিছু বলার নেই। পাকিস্তান একটা ভিখারি কান্ট্রি। তো আপনারা ইকোনমিক প্রোগ্রেস করবেন, তখনই গ্লোবাল এরিনাতে আপনাদের গুরুত্ব আসবে। তো সেটা আপনারা করবেন না। আর প্রতি কথাতে ভারতকে অনুকরণ করবেন, আবার ভারতকে গালাগালি দেবেন। ঠিক আছে? নিজেদের কিছু মুরদ নাই, কিন্তু ভারতের প্রতি এরকমভাবে বলতে হবে। আপনাদের লোকাল পলিটিক্স হয়তো এতে স্যুট করে, কিন্তু এতে আপনাদের কিছু উপকার হবে বলে তো আমার মনে হয় না। হোক বা রিপাবলিকান হোক, তো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই যে প্রসঙ্গগুলি আসছে যে আমাদের ইনফ্লুয়েন্স কেন এত কম, ইনফ্লুয়েন্স কিন্তু শুধু ফরেন মিনিস্ট্রি কথাবার্তা দেওয়া হবে না। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু জড়িত থাকে, সেখানে আপনি কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছেন, এবং সেটা কিন্তু স্থানীয় রাজনীতি অনেকখানি নিয়ন্ত্রণ করে। আমার মনে হয় আর খুব বেশি কিছু আমি বলবো না। সেটা হলো যে আমাদের আঞ্চলিক অখণ্ডতা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের যথেষ্ট রেজিলিয়েন্স আছে। এবং একটা কথা শুরুতে আপনি বলেছিলেন যে আমাদের আসলে এই জেনারেশনের উপর আমাদের বিশ্বাস ছিল না।